আমি প্রথমে মাহফুজুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার খুবই প্রিয় একজন মানুষ। আমার মনে পড়ে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমরা খুব অবাক বিস্ময়ে একটা পোস্টারের দিকে তাকিয়ে থাকতাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে পোস্টারটার কথা। পূর্বাণী থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছিল। উনি জিপে মধ্যে দাঁড়িয়ে এইভাবে ভাষণ দিচ্ছিলেন এবং আমি যে খুব রোমাঞ্চিত ফিল করতাম যে এরকম একজন নেত্রী বাংলাদেশে জন্ম নিয়েছে। আজকে ওনার সম্পর্কে কথা বলতে পারছি, এই জন্য মাহফুজুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, বইটা লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমে বলে রাখি, আত্মজীবনী বা জীবনী নিয়ে লেখা নিয়ে কিছু বলার মতো পাণ্ডিত্য আমার খুবই কম, প্রজ্ঞাও খুবই কম। আমি কবির ভাইকে বলছিলাম আমি খুব কম আত্মজীবনী বা জীবনী পড়েছি। আপনারা সবাই হিটলারের মেইন ক্যাম্প পড়েছেন, নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম পড়েছেন, সেগুলি পড়েছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছি, খুবই মুগ্ধ হয়ে পড়েছি। কিন্তু আত্মজীবনী বা জীবনী নিয়ে একাডেমিক আলোচনা, এটা আমি কবিরাকে বলেছি আপনি করেন, আমি কিছু ব্যক্তিগত অনুভূতির কথা বলবো। প্রথম হচ্ছে একটু ব্যক্তিগত স্মৃতিচারণ করি। 1975 সনে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটে, আমার মনে আছে আমার বয়স তখন ছিল 9 বছর। আমাদের একটা লাল রেডিও ছিল। আমার বাবা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, খুবই অর্ডিনারি একজন গভর্নমেন্ট অফিসার। উনি বঙ্গবন্ধুকে শেখ সাহেব বলতেন। তা আমি দেখলাম উনি হঠাৎ করে লাল রেডিওটা হাতে নিয়ে এই রুম থেকে এই রুমে ছোটাছুটি করছেন, খুবই অস্থির, আর বারবার শুধু বলছেন শেখ সাহেবকে মেরে ফেলছে, শেখ সাহেবকে মেরে ফেলছে। আমি তখন বুঝি নাই এর মধ্যে এত অস্থিরতার কি আছে। কিন্তু এরপরে 1981 সনে যখন জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ঘটে, আমি আমার বাবাকে দেখেছি উনি অঝরে কাঁদছেন। বাই দ্যাট টাইম আই হ্যাড দ্য এজ টু আন্ডারস্ট্যান্ড কেন উনি কাঁদছেন, বিকজ আমি নিজেই কাঁদছিলাম। আমার মনে পড়ছিল জাস্ট 1 বছর আগে উনি বঙ্গভবনে যারা ঢাকা বোর্ড থেকে স্ট্যান্ড করেছিল, বিভিন্ন বোর্ড থেকে, তাদেরকে নিয়ে গিয়েছিলেন, আমাদের সাথে কথা বলেছিলেন। এবং আমি কিছুটা বড় হওয়ার পরে 8-9 ওঠার পর থেকে যাদের সাহচর্যে এসেছি, বিশেষ করে সাংবাদিকতা জীবনে ঢোকার পর যাদের সাহচর্যে এসেছি, বিচিত্রা কেন্দ্রিক পরিবার, এখানে জাফরুল্লাহ ভাই আছেন এবং এখানে অনেকে এখন অন্যরকম কথা বলেন, কিন্তু তাদের কাছে জিয়াউর রহমান সম্পর্কে কয়েকটা কথাই শুনতাম। একটা হচ্ছে ওনার অসম্ভব সততা। আমাকে সাদত চৌধুরী বলতেন উনি ওনার ভাই বোনদেরকে বলেছেন যে কেউ যেন বঙ্গভবনে না আসে। আপনারা কি লক্ষ্য করেছেন বাংলাদেশে এমন কোন পলিটিক্যাল লিডার নাই যাদের ভাই বোনের নাম আমরা জানি না, কিন্তু জিয়াউর রহমানের ভাই বোনের নাম আমরা জানি না। এবং উনার যখন রাষ্ট্র ক্ষমতা ছিলেন আরো জানতাম না। এবং বলতেন তার অসম্ভব পরিশ্রম করার ক্ষমতার কথা, এবং বলতেন উনার যে স্বাধীনতার ভাষণ ছিল, স্বাধীনতার যে ঘোষণা ছিল, যেটা উনি প্রথমে নিজের নামে এবং সাথে সাথে উনি বঙ্গবন্ধুর নামে দিয়েছিলেন, সেটা কিভাবে মানুষকে উজ্জীবিত করেছিল। তো এরকম একজন মানুষ যখন মারা যান, সারা দেশ শোকে আক্রান্ত হয়ে গিয়েছিল। আমার মনে আছে বাংলাদেশের ইতিহাসে এত মানুষ জড়ো হয় নাই যেটা উনার জানাজায় হয়েছিল। ফলে বেগম জিয়ার যে উত্থানটা, সেটা শুরু হয়েছিল সহানুভূতি দিয়ে, কারণ উনি জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ ছিলেন। কিন্তু আমার কাছে খুব অবাক লেগেছিল, আশ্চর্য লেগেছিল যে অল্প সময়ের মধ্যে সহানুভূতির জায়গা থেকে উনি কিভাবে সম্ভ্রম, সম্মান এবং শ্রদ্ধার জায়গায় নিজেকে নিয়ে আসেন। আমরা একটা স্টেজে উনাকে আর বেগম জিয়াউর রহমান ভাবতাম না, আমরা ওনাকে খালেদা জিয়া ভাবতাম। ওনার একটা নিজস্ব পার্সোনালিটি উনি এরশাদ বিরোধী মুভমেন্টের মধ্যে দিয়ে গড়ে তুলেছিলেন এবং একটা আনপ্যারালাল একটা ভাবমূর্তি গড়ে তুলেছিলেন, যেটা এখনো রয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমি একটু ওনার সম্পর্কে বলতে চাই, এরকম সুযোগ এসেছে আমার কাছে মনে হয়েছে ওনার কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। খুব রেয়ার বৈশিষ্ট্য, বাংলাদেশের পলিটিক্যাল লিডারদের মধ্যে এরকম কম দেখা যায়। ওনাকে আমরা সবাই জানি উনি আপসহীন, উনি যেটা বলেন সেটা থেকে নড়েন চড়েন না। সেটা কখন? যখন জনগণের কল্যাণের জন্য, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, হিউম্যান রাইটস পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, তখন ওনার অবস্থান থেকে ওনাকে এক চুলও নড়ানো যায় না। এটার জন্য যত রকম সাফারিংস আছে জীবনে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মানুষ ব্যক্তিগতভাবে এত সাফার করেছে, কিন্তু ওনার মাথা নত করার যায় নাই। এখনো যখন আমি ওনাকে দেখি যে ওনাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, ওনাকে দেখে কখনো মনে হয় না ওনার কখনো মাথা নত হবে। এইরকম একটা মানুষ আবার দেশের প্রয়োজনে উনি কিন্তু কম্প্রোমাইজ করেছেন। এবং সেটা কিভাবে করেছেন, দুইটা এক্সাম্পল আপনাদের দেই। বিএনপি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে বিশ্বাস করতো না, কিন্তু যখন দেশের প্রয়োজনে সবাই চেয়েছে উনি অ্যাকসেপ্ট করেছেন। যখন দেশের প্রয়োজনে সবাই কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছে উনি অ্যাকসেপ্ট করেছেন। যখন 96 সনের নির্বাচনের পর, 1996 এর নির্বাচনের পর যখন সবাই চেয়েছে একটা ভালো ইলেকশন হোক, উনি কোন রকম দ্বিধাদ্বন্দ্ব না করে কয়েক মাসের মধ্যে সংসদ ভেঙে দিয়ে একটা পার্টিসিপেটরি অসাধারণ নির্বাচন করেছেন। অর্থাৎ যখন জনগণের প্রয়োজন, গণতন্ত্রের প্রয়োজন, দেশের প্রয়োজন, তখন উনি কম্প্রোমাইজ করেছেন। যখন এটা দেশের স্বার্থের বিরুদ্ধে গেছে, তখন উনি চরমতম ত্যাগ তিতিক্ষার মধ্যেও মাথা নত করেন নাই।
উনার আরেকটা বৈশিষ্ট্য আছে, মাহফুজুল্লাহ ভাইয়ের বইটা পড়লে আপনারা আরো দেখবেন, উনি কিন্তু পলিটিক্সটা জানেন যে কি বললে কি পরিণতি হতে পারে, কোন কথা বললে ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছে বিশেষ করে ইন্ডিয়া তারা আমাদের উপর ক্ষিপ্ত হতে পারে, এগুলো উনি খুব ভালো করেই জানতেন। এত বছর পর ওনার নিশ্চয়ই জানার কথা। আপনি দেখবেন উনি যখন প্রথম জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলিতে ভাষণ দিতে যান, সাধারণ পরিষদে, উনি অত্যন্ত স্ট্রংলি ফারাক্কা ব্যারেজে কথা বলেছিলেন। ভারতের কারণে বাংলাদেশের মানুষ কিভাবে সাফার করেছে এটা বলেছিলেন। উনি কি এটার পলিটিক্যাল কস্টের কথা জানতেন না? উনার আশেপাশে যারা মানুষ ছিল অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিল, ওনারা জানতেন না? তারপর দেশের পক্ষে কথা বলেছেন। আমরা সবসময় ধরেই নেই বাংলাদেশে সার্বভৌমত্ব, বাংলাদেশের সেলফ রেসপেক্ট, বাংলাদেশের স্বাধীনতা এবং আত্মমর্যাদা বোধের একটা সিনোনিম হচ্ছে বেগম খালেদা জিয়া। এরকম একটা মানুষকে নিয়ে বই লেখা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, বিশেষ করে উনি যখন জীবিত আছেন, বিশেষ করে যখন সারা দেশে উনার লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী আছেন। এবং এই বায়োগ্রাফি লেখাটা বাংলাদেশের জন্য স্পেশালি খুবই ডিফিকাল্ট, বাংলাদেশের মতো দেশে। যে জন্য আমি এগেইন কবির ভাইয়ের সাথে আলাপ করছিলাম, আমি যখন বিদেশে যাই, কোনো বুক স্টোরে যাই, সেখানে দেখবেন আপনারা অসংখ্য জীবনীর বই থাকে, অসংখ্য আত্মজীবনীর বই থাকে, বাস্কেটবল প্লেয়ারের জীবনীর বই থাকে, ট্রাম্পের সাথে কার সম্পর্ক ছিল সেটা নিয়ে মেমোয়ার্স থাকে অসংখ্য। এই ট্রাম্পের উপরই এখন দেখবেন 50টা বই আছে মিনিমাম বিদেশে বিভিন্ন বুক স্টলের মধ্যে। ফুটবল খেলোয়াড়ের উপর বই থাকে, ওয়েইন রুনির উপর 5-6টা বই আছে, বেকামের উপর 7-8টা বই লেখা হয়েছে। বুক স্টলে গেলেই আলাদা আমরা তাক দেখতে পারি, আলাদা একটা সেন্ট, আলাদা একটা অংশ থাকে শুধুমাত্র জীবনী, আত্মজীবনী। বাংলাদেশে যে বইয়ের দোকানগুলো আছে সেখানে গেলে আপনার আত্মজীবনী এবং জীবনীর কোনো চিহ্ন খুঁজে পাবেন না, খুবই কম, খুবই কম। স্মৃতিকথামূলক কিছু লেখা আছে, অনেকগুলো আর্টিকেল একজন নেত্রী বা নেতা সম্পর্কে লিখে সেটার কম্পাইলেশন আছে, কিন্তু জীবনী গ্রন্থ খুবই কম, নাই বললেই চলে, আত্মজীবনী আরো কম। সেই জন্য আমি মনে করি এরকম একটা, আমার কাছে মনে হচ্ছে কেন মানুষ লিখে না, আত্মজীবনী কেন লিখে না, জীবনী কেন লিখে না, এত পাঠক আছে। কারণ আমরা যখন গাড়ি দিয়ে যাই, যখন আমাদেরকে গাড়ি থামিয়ে অনেক পুস্তক বিক্রেতা আসে, দেখবেন আপনি খেয়াল করে নেলসন ম্যান্ডেলার বইটা এগিয়ে দেয়, আবুল কালাম আজাদের বইটা এগিয়ে দেয়, ইভেন পারভেজ মোশাররফের বই এগিয়ে দেয়। তার মানে পাঠক আছে, তাহলে লেখা হয় না কেন? আমার কাছে একটা মনে হয়েছে আমাদের এখানে পলিটিক্যাল সেন্সিটিভিটি এত বেশি যে আপনি বেগম জিয়া সম্পর্কে দু একটা ভালো কথা বললে আপনি বিএনপি হয়ে গেলেন। আপনি যদি জিয়াউর রহমানকে ভালোবাসেন তাহলে আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারবেন না। আশ্চর্য একটা মানসিকতা নিয়ে এই দেশের লোক বসবাস করে। আপনি যখন আকাশের দিকে তাকান, আপনি কি শুধু মেঘকে ভালোবাসবো, আকাশকে ভালোবাসবো না, এরকম সিদ্ধান্ত নিতে পারেন? তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, যারা এই সংগ্রামে নিজের জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে, বঙ্গবন্ধুকে ভালোবাসার পাশাপাশি তাদেরকে কেন ভালোবাসতে পারবো না আমরা? এটার মধ্যে বিরোধ কোথায়? আমি শেখ হাসিনার প্রশংসা করতে পারলে কেন বেগম জিয়ার প্রশংসা করতে পারবো না? আমরা এই মানসিকতাগুলো কিন্তু বিশ্বাস করি না। ফলে যখন কেউ লিখতে যায় সবসময় মনে হয় হয়তো আমার মনে হয়েছে আমি এটা লিখলে লোকে ভাববে আমি আওয়ামী লীগ, আমি এটা লিখলে লোকে ভাববে আমি বিএনপি। পলিটিক্যাল যে মাইন্ডসেট আছে এটা আমাদের এত পুয়ার যে আমরা নিরপেক্ষভাবে লেখার রিস্কটাও নিতে চাই না। সেকেন্ড প্রবলেম যেটা হচ্ছে, এখানে রেফারেন্সের প্রচন্ড অভাব রয়েছে। আপনি আওয়ামী লীগ বিএনপির যদি ওয়েব পেজে যান, আশ্চর্য ঘটনা, বহু মূল্যবান দলিল ওদের ওয়েব পেজে খুঁজে পাবেন না, আর প্রিন্টেড ভার্সন তো দূরের কথা। ফলে মেটেরিয়ালস পাওয়ার বিরাট ডিফিকাল্টি রয়েছে। থার্ড যে প্রবলেমটা রয়েছে, কোনো ইনস্টিটিউশনাল সাপোর্ট পাওয়া যায় না। বাইরে অনেক বড় বড় ব্যক্তির সম্পর্কে লিখতে গেলে অনেক স্কলারশিপ পাওয়া যায়, অনেক ফেলোশিপ পাওয়া যায়, এগুলি জিনিসে আমাদের অভাব রয়েছে। এত কিছুর পর মাহফুজুল্লাহ ভাই দুইটা অসম্ভব পরিশ্রম করে দুইটা বই লিখেছেন। ওনার জিয়াউর রহমান সাহেবের উপর যে বইটা, এটা একটা অসামান্য বই হয়েছে। আমরা যখন জিয়াউর রহমান সাহেবের উপর বইটা আমি পুরাটা পড়েছি, এই বইটা আমি কিছুটা পড়েছি। আমরা যখন এমনি বই পড়ি, আমরা প্রথমেই দেখি ফুটনোট কি আছে, প্রথমেই দেখি এখানে বিবলিওগ্রাফি কি আছে, তারপরে লাস্ট চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করি, ফার্স্ট চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করি। সেটুক পরে আমার মনে হচ্ছে উনি অনেক পরিশ্রম করেছেন এবং উনাকে সম্পূর্ণভাবে অনেকাংশে উনাকে প্রাইমারি সোর্সের উপর ডিপেন্ড করতে হয়েছে। একটা হচ্ছে উনার প্রফেশনাল যে নোটস ছিল সেটার উপর ডিপেন্ড করতে হয়েছে, অনেকের ইন্টারভিউ নিতে হয়েছে ওনাকে, এবং ওই উনার বইয়ের মধ্যে সেকেন্ডারি সোর্স দেখবেন অনেক কম আছে।